আমার মনে আছে, বালককালে একজনকে জানিতাম। তিনি ইংরাজিতে পরম পণ্ডিত ছিলেন। বাংলাদেশে তিনি ইংরেজি শিক্ষার প্রথম যুগের শেষ ভাগের ছাত্র। ডিরোজিও প্রভৃতি শিক্ষকদের কাছে তিনি পাঠ লইয়াছিলেন। তিনি জানি না কি মনে করিয়া কিছুদিন আমাদিগকে ইংরাজি সাহিত্য সম্বন্ধে উপদেশ দিতে ইচ্ছা করিলেন। ইংরেজি কবিদের সম্বন্ধে তিনি তাঁহার মনে একটা শ্রেণীবিভাগ করা ফর্দ লটকাইয়া রাখিয়াছিলেন। তার মধ্যে পয়লা, দোসরা এবং তেসরা নম্বর পর্যন্ত সমস্ত পাকাপাকি ঠিক করা ছিল। সেই ফর্দ তিনি আমাদিগকে লিখিয়া দিয়া মুখস্থ করিতে বলিলেন। তখন আমাদের যেটুকু ইংরাজি জানা ছিল, তাহাতে পয়লা নম্বর দূরে থাক, তেসরা নম্বরেরও কাজ ঘেঁষিতে পারি এমন শক্তি আমাদের ছিল না। তথাপি ইংরাজ কবিদের সম্বন্ধে বাঁধা বিচারটা আগে হইতেই আমাদের আয়ত্ত করিয়া দেওয়াতে দোষ ছিল না। কেননা রুচি রসনা দিয়া রসবিচার ইংরাজি কাব্য সম্বন্ধে আমাদের পক্ষে প্রশস্ত নয়। যেহেতু আমাদিগকে চাখিয়া নহে কিন্তু গিলিয়া খাইতে হইবে, কাজেই কোনটা মিষ্ট কোনটা অম্ল সেটা নোটবুকে লেখা না থাকিলে ভুল করার আশঙ্কা আছে। ইহার ফল কি হইয়াছে বলি। আমাদের শিশু বয়সে দেখিতাম কবি বাইরন সম্বন্ধে আমাদের দেশের ইংরেজি পোড়োদের মনে অসীম ভক্তি ছিল। আধুনিক পোড়োদের মনে সে ভক্তি আদবেই নাই। অল্প কিছুদিন আগেই আমাদের যুবকেরা টেনিসনের নাম শুনিলেই যেরূপ রোমাঞ্চিত হইতেন, এখন আর সেরূপ হন না। উক্ত কবিদের সম্বন্ধে ইংল্যান্ডের কাব্য বিচারকদের রায় অল্প বিস্তর বদল হইয়া গিয়াছে, ইহা জানা কথা। সেই বদল হইবার স্বাভাবিক কারণ সেখানকার মনের গতি ও সামাজিক গতির মধ্যেই আছে, কিন্তু সে কারণ তো আমাদের মধ্যে নাই। অথচ তাহার ফলটা ঠিক ঠিক মিলিতেছে। আদালতটাই আমাদের এখানে নাই। কাজেই বিদেশের বিচারের নকল আনাইয়া আমাদিগকে বড় সাবধানে কাজ চালাইতে হয়। যে কবির যে দর আধুনিক বাজারে প্রচলিত, পাছে তাহার উল্টা বলিলেই আহাম্মক বলিয়া দাগা পড়ে। এই জন্য বিদেশের সাহিত্যের বাজার দরটা সর্বদা মনে রাখিতে হয়। নহিলে আমাদের স্কুল মাস্টারই চলে না। নহিলে মাসিক পত্রে ইবসেন, মেটারলিঙ্ক ও রাশিয়ান ঔপন্যাসিকদের কথা পাড়িবার বেলা লজ্জা পাইতে হয়। শুধু সাহিত্য নহে, অর্থনীতি, সমাজনীতি প্রভৃতি সম্বন্ধেও বিদেশের পরিবর্তনশীল বিচার বুদ্ধির সঙ্গে অবিকল তাল মিলাইয়া যদি না চলি, যদি জন স্টুয়ার্ট মিলের মন্ত্র কার্লাইল রাস্কিনের আমলে আওড়াই, বিলাতে যে সময়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের হাওয়া বদল হইয়াছে, সেই সময় বুঝিয়া আমরাও যদি সংঘবাদের সুরে কণ্ঠ না মিলাই, তবে আমাদের দেশের হাই ইংরেজি স্কুলের মাস্টার ও ছাত্রদের কাছে মুখ দেখাইবার জো থাকিবে না। ইংরেজি স্কুলে এত দীর্ঘকাল দাগা বুলাইয়াও কেন আমরা কোনো বিষয়ে জোরের সঙ্গে মৌলিন্য প্রকাশ করিতে পারিলাম না, এই প্রশ্ন আমাদের মনে উঠিয়াছে। ইহার কারণ বিদ্যাটাও যেখান হইতে ধার করিয়া লইতেছি, বুদ্ধিটাও সেখান হইতে ধার করা। কাজেই নিজের বিচার খাটাইয়া এ বিদ্যা তেজের সঙ্গে ব্যবহার করিতে ভরসা পাই না। বিদ্যা এবং বুদ্ধির ক্ষেত্রে ইংরেজের ছেলে পরবশ নহে। তাহার চারিদিকেই স্বাধীন সৃষ্টি ও স্বাধীন বিচারের হাওয়া বহিতেছে। একজন ফরাসি বিদ্বান নির্ভয়ে ইংরাজি বিদ্যার বিচার করিতে পারে। তার কারণ যে ফরাসি বিদ্যা তাহার নিজের সেই বিদ্যার মধ্যেই বিচারের শক্তি ও বিধি রহিয়াছে। এই জন্য মাল যেখান হইতেই আসে, যাচাই করিবার ভার তাহার নিজেরই হাতে। এই জন্য নিজের হিসাব মতো সে মূল্য দেয় এবং কোনটা লইবে কোনটা ছাড়িবে সে সম্বন্ধে নিজের রুচি ও মতই তাহার পক্ষে প্রামাণ্য। কাজেই জ্ঞানের ও ভাবের কারবারে নিজের উপরই ইহাদের ভরসা। এই ভরসা না থাকিলে মৌলিন্য কিছুতেই থাকিতে পারে না। আমাদের মুশকিল এই যে আগাগোড়া সমস্ত বিদ্যাটাই আমরা পরের কাছ হইতে পাই। সে বিদ্যা মিলাইব কিসের সঙ্গে, বিচার করিব কি দিয়া? নিজের যে বাটখারা দিয়া পরিমাপ করিতে হয় সেই বাটখারাই নাই। কাজেই আমদানি মালের উপরে ওজনের ও দামের যে টিকিট মারা থাকে, সেই টিকিটটাকেই 16 আনা মানিয়া লইতে হয়। এই জন্যই স্কুল মাস্টার এবং মাসিক পত্র লেখকদের মধ্যে এই টিকিটে লিখিত মালের পরিচয় ও অঙ্ক যে যতটা ঠিকমতো মুখস্থ রাখিতে ও আওড়াইতে পারে, তাহার ততই প্রসার পারে। এতকাল ধরিয়া কেবল এমনি করিয়াই কাটিল, কিন্তু চিরকাল ধরিয়াই কি এমনি করিয়া কাটিবে?